আজকে একাদশ শ্রেণীর রসায়ন বইয়ে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এনট্রপি ও গিবস মুক্ত শক্তি এই অধ্যায়টা আলোচনা করব। এর আগে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র এনথালপির সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই ভিডিও দেখে নিও, আর যারা আজকে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তোমরা বইয়ে পেয়ে যাবে দ্বিতীয় সূত্রটা। দ্বিতীয় সূত্র বলেছে, যদি বাইরে থেকে কোনো কার্য না করা হয়, বাইরে থেকে যদি কোনো কার্য না করা হয়, তাহলে এমন কোনো যন্ত্র বা ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যে যন্ত্র বা ইঞ্জিন চক্রীয় প্রক্রিয়াতে কাজ করে এবং যেটা নিম্ন উষ্ণতার বস্তু থেকে তাপকে গ্রহণ করে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপকে বর্জন করতে পারবে। এটা ছিল দ্বিতীয় সূত্র। এই অধ্যায়ে আমরা যে বিষয়টা আলোচনা করব, যার সাথে এনট্রপি ও গিবস মুক্ত শক্তিটা রিলেটেড, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সম্পর্কে জানব। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা কাকে বলা হয়? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়াগুলো নির্দিষ্ট কোনো দিকে পরিচালিত হয়, কোনো একটা নির্দিষ্ট দিকে পরিচালিত হয়, নির্দিষ্ট দিকে পরিচালিত হয়। নির্দিষ্ট একটা দিক আছে, উভমুখী কিন্তু নয়। তাহলে নির্দিষ্ট দিকে পরিচালিত হবে এবং কি হবে, এবং যেগুলো নিজে থেকে হবে, বাইরের কোনো রকম বাইরের শক্তি ছাড়া, বাইরের কোনো রকম শক্তি ছাড়া নিজে থেকে কি হবে, কোনো কার্য সম্পূর্ণ হতে পারে, তাদেরকে আমরা বলবো হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়া নির্দিষ্ট দিকে পরিচালিত হয় এবং কোনো রকম শক্তির প্রয়োজন হয় না, যেটা নিজে থেকেই হয়, তাকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এবারে কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত সেটা আমরা বুঝবো কিভাবে? তার জন্য আমাদের এনট্রপি সম্পর্কে ধারণা থাকতে হবে। এনট্রপিটাকে আমরা কি দিয়ে লিখি? এনট্রপিটাকে আমরা কিন্তু এস দিয়ে লিখে থাকি। এস দিয়ে এনট্রপিটাকে লিখি। এনট্রপি আসলে কি? এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাপ। তাহলে এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাপ, মাত্রা আমরা বলতে পারি, মাত্রাও বলতে পারি। তো যদি আমরা দেখি যে জল থেকে বরফ থেকে জল হলো, এই ক্ষেত্রে বিশৃঙ্খলতার মাত্রা বাড়ে না কমে, সেটা আগে জানতে হবে। দেখো, আমরা যদি দেখি যে বরফের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, যে অণুগুলো রয়েছে, তারা পরস্পরের সাথে কি হয়, একটা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। কিন্তু জলের ক্ষেত্রে সেই বন্ধনগুলো কিন্তু ভেঙে যায়। এর ফলে অণুগুলো কি হয়, অণুগুলো কিন্তু অনেকটা জায়গা পায় ছোটাছুটি করার জন্য। অর্থাৎ বিশৃঙ্খলতা কি হবে, এই ক্ষেত্রে কিন্তু বিশৃঙ্খলতা বাড়ে, বিশৃঙ্খলতা বাড়ে। তো এই জন্য এটা দেখবো আমরা, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলতে পারি। তাহলে বিশৃঙ্খলতার মাত্রাকে পরিমাপ করার জন্যই আমরা এনট্রপি সম্পর্কে জানব। তো কোনো একটা প্রক্রিয়ার এনট্রপি পরিবর্তনকে আমরা ডেল এস দিয়ে লিখব। এবারে কথাটা হচ্ছে, এখানে ডেল ব্যবহার করছি কেন? কারণ হচ্ছে এই যে এস আমরা দেখব, এনট্রপি আমরা পেলাম, সে এনট্রপি হচ্ছে পথ নিরপেক্ষ। পথ নিরপেক্ষ মানে হচ্ছে যে এইটা কিন্তু কোন পথে হচ্ছে তার উপর নির্ভর করে না। এনট্রপি পরিবর্তনটা কোন পথে হচ্ছে সেটার উপর নির্ভর করে না। তাহলে কার উপর নির্ভর করে? এই এনট্রপি পরিবর্তনটা তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করে। তাই জন্য আমরা এইভাবে ডেল দিয়ে লিখছি। যেমন আমরা এনথালপির ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে লিখি, কারণ এগুলো হচ্ছে পথ নিরপেক্ষ। কিন্তু আবার যদি দেখো ডাব্লিউ বা কিউ এর ক্ষেত্রে কিন্তু আমরা ডেল কথাটা ব্যবহার করছি না, কারণ সেটা কি হচ্ছে, পথের উপর নির্ভরশীল, কিন্তু সেই জন্য এটা কিন্তু ডেল কথাটা তখন আমরা ব্যবহার করি না। যাই হোক, আমরা এখান থেকে দেখো ডেল এস সমান সমান কি পাবো, কিউ রিভার্সিবল। অর্থাৎ কোনো পরবর্ত প্রক্রিয়াতে কি পরিমাণ তাপ পরিবর্তন হচ্ছে তার উপর বাই কি হবে, বাই হচ্ছে উষ্ণতা, টি যে অনুপাত,
তাকেই আমরা বলবো হচ্ছে এনট্রপি পরিবর্তন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র পরবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, অপরবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। পরবর্তী এবং অপরবর্তী প্রক্রিয়ার সম্পর্কে কিন্তু তোমাদের এই অধ্যায়ের শুরুতেই ছিল। আচ্ছা, যেহেতু আমরা গাণিতিক রূপ লিখে দিলাম, তাহলে আমরা খুব সহজে এর এককটাকে বের করতে পারবো, কারণ আমরা অনেক অঙ্ক করব এর উপরে, তাই জন্য একক সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। যেমন সিজিএস পদ্ধতিতে যদি চলে আসো, সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রে তাপের একক কি হবে? তাপের একক কিন্তু হচ্ছে ক্যালোরি হবে। আর উষ্ণতা কি হবে? উষ্ণতা হচ্ছে ডিগ্রি হবে, ক্যালোরি পার ডিগ্রি। কিন্তু আবার এসআই এর ক্ষেত্রে যদি চলে এসো, তাহলে দেখবে যে কিউ এর ক্ষেত্রে আমরা দেখবো কিউ অর্থাৎ তাপকে আমরা কি দিয়ে লিখি? জুল দিয়ে লিখি। আর উষ্ণতাকে হচ্ছে কেলভিন, তাহলে জুল পার হচ্ছে কেলভিন আমরা বলতে পারি। তাহলে সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে পদ্ধতিতে অঙ্কটা হবে সেই পদ্ধতির এককটাকে আমরা ব্যবহার করব। আচ্ছা, এইবারে একটা জিনিস তোমাদের আমি বলি যে এই যে আমরা কিউ পেলাম, এর সাথে অন্যান্য রাশির কি সম্পর্ক আছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো, তোমরা এনথ্যালপি সম্পর্কে জেনেছো, তাহলে সেই এনথ্যালপি যদি আমরা দেখি কি পেয়েছিলাম, এনথ্যালপির ক্ষেত্রে ডেল্টা এইচ সমান সমান যেটা আমরা পেয়েছিলাম ডেল ইউ প্লাস পি ডি ভি আমরা পেয়েছিলাম। তো এখানে ক্ষেত্রে দেখো পি অর্থাৎ স্থির চাপের ক্ষেত্রে কিন্তু এটা ছিল, তাহলে স্থির চাপের ক্ষেত্রে এটা কিন্তু আমরা পাই। আমরা নর্মালি পেয়েছিলাম কি এইচ সমান সমান ইউ প্লাস পিভি আমরা পেয়েছিলাম। তো যেহেতু স্থির উষ্ণতা এই স্থির চাপে আমরা ধরছি, তাই জন্য পিটাকে আমরা বাইরে বের করে এনে ভির অবকলন করেছি, ডেল ভি পেয়েছি। আচ্ছা, এইটা আমরা পেয়েছি। এইবারে দেখো, আমরা যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি পেয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম ডেল ইউ সমান সমান কি দেখেছিলাম যে কি কিউ প্লাস ডাব্লিউ পেয়েছিলাম। আচ্ছা, স্থির চাপে করেছি তাই জন্য এখানে আমি পি লিখে দিচ্ছি। তাহলে এই জিনিসটা আমরা পেয়েছিলাম। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কাজটা হয় সেটা হচ্ছে পি সাপেক্ষে ভির, অর্থাৎ ডাব্লিউ সমান সমান আমরা কি পেয়েছিলাম মাইনাস পি ডিভি আমরা কিন্তু পেয়েছিলাম। তাহলে দেখো, আমরা এই সমান সমান ইউ প্লাস পিভি থেকে আমরা এটা পেয়েছি, আর এটা কোথা থেকে পেলাম না, এটা তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা আমরা পেয়েছিলাম সেই প্রথম সূত্রে কিন্তু এটা গাণিতিক রূপ ছিল, সেখান থেকে কিন্তু আমরা এই জিনিসটাকে এবার পেয়েছি। এইবারে এটাকে ধরো 1 নম্বর সমীকরণ, আর একে আমি যদি 2 নম্বর সমীকরণ লিখি, তাহলে আমরা কি পাবো? 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো? দেখো, ডেল্টা এইচ সমান সমান এই ডেল ইউ এর জায়গায় আমি কিন্তু এই কথাটা বসাতে পারি, ডেল এই কিউপি মাইনাস পি ডিভি বলতে পারি। তাহলে ইউ এর জায়গাতে আমরা এটা বসালাম, তারপরে কি ছিল প্লাস পি ডিভি ছিল, ডেল ভি ছিল, তো এটা কেটে গেল। তাহলে ডেল এইচ সমান সমান কি হবে? কিউ পি বলতে পারি। তাহলে স্থির চাপের ক্ষেত্রে আমরা তাপের জায়গাতে আমরা কি লিখতে পারি? এনথ্যালপির পরিবর্তনটাকে লিখতে পারি, কারণ আমরা দেখো ডেল এস সমান সমান কি পেয়েছি? ডেল এস সমান সমান পেয়েছি কিউ রিভার্সিবল বাই টি। আবার দেখো, এইবারে আমরা কিউ এর জায়গাতে আমরা স্থির চাপের ক্ষেত্রে যদি হয়, আমরা এখানে পাশে লিখে নিব স্থির চাপের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন ধরো, আমি এর আগে যে উদাহরণটা দিয়েছিলাম বরফ থেকে জল, যখন বরফ থেকে জল হয় তখন কিন্তু চাপটা কিন্তু স্থির থাকে, তাহলে এটা স্থির চাপের ক্ষেত্রে কিন্তু আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে বরফ থেকে যখন জল হচ্ছে তখন এনট্রপি পরিবর্তন আমরা সমান কি লিখতে পারি, বা স্থির চাপে কোনো প্রক্রিয়া হলে সেখানে কি লিখতে পারি? কিউ এর বদলে আমরা কিন্তু এনথ্যালপির পরিবর্তনটাকে লিখতে পারি। বাই কি লিখবো? বাই হচ্ছে টি। তাহলে এই যে চাপ অপরিবর্তিত রেখে যখন কি করা হচ্ছে, চাপ অপরিবর্তিত রেখে যখন অবস্থার পরিবর্তন ঘটানো হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিউ এর বদলে কিন্তু এনথ্যালপিকে ব্যবহার করতে পারি।
যেমন ধরো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 1 ATM চাপে এবং 1 ATM চাপে কি করা হলো না, বরফের যে গলনের এনথালপি সেটা আমি ধরো দেওয়া আছে, তাহলে বরফ গলনের এনথালপি বরফ গলনের এনথালপিটা কত? এনথালপি ধরো বলা আছে 6.02 কিলোজুল পার মোল বলা আছে, এবং কি বলা আছে, এনট্রপি পরিবর্তন গণনা করতে বলেছে বরফ গলনের ক্ষেত্রে। তাহলে এনট্রপির পরিবর্তন গণনা করো, তাহলে বরফ গলনের এনথ্যালপির পরিবর্তন গণনা করো। এনথ্যালপির পরিবর্তন গণনা করো। ধরো এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমরা কি করব? দেখো, আমি তো তোমাদের আগেই বললাম যে স্থির চাপে যখন কোনো ঘটনা ঘটে তখন এনট্রপি পরিবর্তনকে আমরা ডেল্টা এইচ বাই টি দিয়ে লিখতে পারি। তাহলে যখন বরফ গলন হচ্ছে, অর্থাৎ বরফ যখন জলে পরিণত হয়, তখন কিন্তু তার উপরে যে চাপ, সেই চাপটা কিন্তু স্থির থাকে। তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে ডেল্টা এস সমান সমান ডেল্টা এইচ বাই টি এই সূত্রটাকে প্রয়োগ করতে পারি। তাহলে এটার সমান সমান কি হবে? 6.02 বাই কি হবে, এবারে দেখো কিলো জুল ছিল, তো কিলো জুল যখন থাকবে তার মানে এটা হচ্ছে এসআই পদ্ধতি কিন্তু বলা আছে। তাহলে এসআই পদ্ধতি যদি বলা থাকে তাহলে আমাকে কিন্তু যেটা করতে হবে, এই যে উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে হবে না, সেখানে কিন্তু কেলভিনে নিতে হবে। কেলভিন করতে গেলে কত হবে? 273 দাঁড়াবে কিন্তু। তাহলে 273 হয়ে গেল, 273 দিয়ে যদি আমরা ভাগ করি, এবং এটা কিলোজুল ছিল, কিলোজুল থেকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে কিন্তু জুল হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এককটা কি দাঁড়ালো? জুল পার কেলভিন। জুল পার কেলভিন, এই যে কেটা উপরে চলে আসলো, কেলভিন, কারণ আমি এটাকে কেলভিনে নিয়ে গেছি। জুল পার কেলভিন পার হচ্ছে পার হচ্ছে মোল, এইটা কিন্তু তোমার একক দাঁড়াচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হবে? দশমিকের জন্য, দশমিকের পর দুটো ঘর আছে বলে আমি কিন্তু এখানে দুটো শূন্য বসাবো। তাহলে উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে গেল। তাহলে আমরা কি করব? আমরা যদি 6020কে 273 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব না, 6020কে আমরা ভাগ দিব 273 দিয়ে, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে দেখো, এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে 22.05। কারণ দেখো 5 এর পরে তো 1 আছে, আমরা সেটাকে আর নিচ্ছি না, 2 ঘর পর নিচ্ছি দশমিকের পর। তাহলে 22.05 হচ্ছে উত্তর হবে। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে কত? 22.05 জুল পার কেলভিন পার হচ্ছে মোল। আশা করি তোমরা এটাকে বুঝতে পেরেছো। আচ্ছা, এনট্রপিকে আর কিভাবে লিখতে পারি? দেখো আমরা কি পেয়েছি, আমরা পেলাম যে ডেল এইচ সমান সমান ডেল ইউ প্লাস পি ডিভি, ডেল ভি। কখন না স্থির চাপের ক্ষেত্রে। এটা কিন্তু আমরা কিন্তু এটা করেছি, এর আগেই করলাম আমরা স্থির চাপে। আচ্ছা, আমরা কি জানি? ডেল এইচ সমান সমান ডেল ইউ মানে কি? সিভি ডিটি প্লাস পি ডেল ভি। আচ্ছা, এবারে যদি সমষ্ণ প্রক্রিয়ায় হয়, সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে? সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়াতে উষ্ণতার অপরিবর্তিত থাকে, তাকে আমরা বলে থাকি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে উষ্ণতা যদি পরিবর্তন না হয় তাহলে ডিটিটা কত হবে? 0 হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেল এইচ সমান সমান আমরা কি বলবো? ডেল এইচ সমান সমান আমরা বলবো হচ্ছে পি ডেল ভি। আচ্ছা, এইবারে আমরা পি ডিভির বদলে আমরা এখানে কি লিখতে পারি? মাইনাস ডাব্লিউ লিখতে পারি আমরা, কারণ আমরা জানি
ডাব্লিউ সমান সমান মাইনাস পি ডেল ভি। তাহলে পি ডিভি সমান সমান আমরা কি লিখতে পারি? মাইনাস ডাব্লিউকে আমরা লিখতে পারি। আচ্ছা, এইবারে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে ডাব্লিউ সমান সমান কি জানি? ডাব্লিউ সমান সমান আমরা জানি যে মাইনাস এন আর টি এল এন ভি টু বাই হচ্ছে ভি ওয়ান। তাহলে মাইনাস ডাব্লিউ সমান সমান কি দাঁড়াচ্ছে? এখান থেকে দেখো দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস ডব্লিউ, তাহলে মাইনাসটা এখানে যদি চলে আসে তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে এন আর টি এল এন ভি টু বাই হচ্ছে ভি ওয়ান হচ্ছে। আচ্ছা, আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে ডেল্টা এ সমান সমান ডেল্টা এইচ বাই হচ্ছে টি। তাহলে সেই ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু সমস্ত প্রক্রিয়া হবে এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কি হবে না, ডেল্টা এইচ এর জায়গায় আমরা লিখব এন আর টি এল এন ভি টু বাই হচ্ছে ভি ওয়ান বাই কত? বাই টি। কেটে গেল টি, তাহলে কি দাঁড়ালো? এন আর এল এন ভি টু বাই হচ্ছে ভি ওয়ান। আবার এল এন কে যদি আমরা লগ আকারে আনতে চাই তাহলে কি হবে? তাহলে আমাদের এখান থেকে 2.303 কে কিন্তু আনতে হবে। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো? এন আর দাঁড়াবে আর লগ দাঁড়াবে ভি টু বাই হচ্ছে ভি ওয়ান হবে, ভি টু বাই ভি ওয়ান। আচ্ছা, এটাকে যদি আমরা চাপের আকারে লিখি তাহলে আমরা কি লিখবো? 2.303 এন আর এখানে লগ দিলাম। তাহলে দেখো আমরা জানি যে চাপের সাথে আয়তনে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? পি ওয়ান বাই হচ্ছে পি টু হবে। এইভাবে আমরা এই সমস্ত সমীকরণগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু এনট্রপিটাকে গণনা করতে পারি। তাহলে এই যে ভাবে যে আমরা এনট্রপিটা পাচ্ছি, এই এনট্রপিটা যেটা পাবো সেটা হচ্ছে কি না, একটা হবে সিস্টেম। তাহলে সিস্টেমের এনট্রপি পরিবর্তনটাকে যেটা গণনা করা হবে, তাহলে তার পাশে আমরা লিখবো হচ্ছে এস ওয়াই এস, মানে হচ্ছে সিস্টেম। সারাউন্ডিং এর ক্ষেত্রেও আমাকে এনট্রপি গণনা করতে হবে এই সূত্রগুলোর মাধ্যমে। তাহলে আমরা সেটাকে আমরা বলবো ডেল্টা এ সারাউন্ডিং। সিস্টেম এবং সারাউন্ডিং মিলেই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা তোমরা জানো। তাহলে এইটা তাহলে কি দাঁড়াবে? টোটাল দাঁড়াবে, টোটাল পাবো। তাহলে সিস্টেমের এনট্রপি আমাকে বের করতে হবে, সারাউন্ডিং এর এনট্রপি অর্থাৎ পরিবেশের এনট্রপিটাকে বের করতে হবে। সিস্টেম আর হচ্ছে পরিবেশের এনট্রপিকে যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে টোটাল। এই টোটাল এনট্রপি যদি টোটাল এনট্রপি বা ইউনিভার্স বলে, বিশ্ব ব্রহ্মাণ্ড বলা হয়ে থাকে, টোটাল এনট্রপিটার মান যদি 0 থেকে বড় হয় তখনই তাকে আমরা বলবো হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কিভাবে বুঝবো, তাহলে আমরা এনট্রপিকে গণনা করে বুঝবো। এনট্রপিকে কিভাবে গণনা করতে হয় সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটি সমীকরণ পেয়েছিলাম যে ডেল্টা এ সমান সমান কিউ রিভার্সিবল বাই টি। আবার স্থির চাপের ক্ষেত্রে ডেল ভি বাই টি বলতে পারি, এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটাকে প্রয়োগ করে আমরা এনট্রপিকে গণনা করব। এনট্রপি গণনা করার পর, সিস্টেম এবং সারাউন্ডিং এর এনট্রপি গণনা করার পর দুটোকে যোগ করব। দুটোকে যোগ করে পর যদি দেখা যায় যে সেটা যদি 0 থেকে যদি বড় হয় তাহলে আমরা সেই পরিবর্তন, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর যদি এই যে ডেল্টা এস টোটাল বা ইউনিভার্স যদি 0-র সাথে সমান হয় তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে প্রক্রিয়াটা হচ্ছে পরাবর্ত এবং সাম্য অবস্থাতে রয়েছে। তাহলে 0 হলে আমরা কি বুঝবো? 0 হলে আমরা বুঝবো যে প্রক্রিয়াটা রিভার্সিবল প্রক্রিয়া বা পরাবর্ত প্রক্রিয়া, এবং প্রক্রিয়াটা কি রয়েছে? সাম্য অবস্থায় রয়েছে। প্রক্রিয়াটা সাম্য অবস্থায় রয়েছে আমরা বুঝতে পারবো।
তাহলে এনট্রপি গণনা করার মাধ্যমে আমরা কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্তভাবে হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে তোমরা যদি এই অধ্যায়টা বুঝে থাকো তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই হোমওয়ার্কটা তোমরা পারবে আশা করছি। ধরো প্রশ্নটা এইরকম আছে যে প্রমাণ স্ফুটনাঙ্কে কি না জলের তরল অবস্থা থেকে বাষ্পে রূপান্তরের এনথ্যালপির পরিবর্তন, বা যেটাকে বলবো ডেল্টা এইচ, এনথ্যালপির পরিবর্তন 40.8 কিলোজুল পার মোল, এটা বলা আছে। তাহলে এই যে প্রক্রিয়াটা আমি বললাম, এই প্রক্রিয়ার এনট্রপি, তাহলে এই প্রক্রিয়ার এনট্রপি গণনা করো। প্রক্রিয়ার এনট্রপি গণনা করো। তো আজকে এ পর্যন্ত থাক, এর পরের দিন গিবস ফ্রি এনার্জি বা গিবস মুক্ত শক্তি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.